ফারজানা সুলতানা, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে প্রায় 6 মাস হতে চলেছে আমরা সকলেই বলা যায় অবরুদ্ধ অবস্থায় আছি। এই অবস্থাতেও তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ এবং চেষ্টা করে যাও যাতে আমরা পরীক্ষায় একটা ভালো ফলাফল অর্জন করতে পারি। সেই প্রয়াসেই আজকে আমাদের পাঠের বিষয় এই দিন এই মাঠ কবিতা লিখেছেন জীবনানন্দ দাশ। তো জীবনানন্দ দাশ বাংলার প্রকৃতিকে মনে প্রাণে ধারণ করেছেন, বাংলার প্রকৃতিকে তিনি ভালোবেসেছেন। সেই পাঠের বিষয় আমাদের আজকের সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা একটু কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি পরিচিতি সবাই দেখো। জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। 1921 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ডিগ্রি লাভ করেন। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। তার রচিত গ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22শে অক্টোবর মৃত্যুবরণ করেন। তোমরা সকলেই বইয়ের ভিতর কবিতাটি দেখো। আমি প্রতিটা লাইন পড়ছি এবং বিশ্লেষণ করছি। মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর কবিতার যে কোনো লাইন কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। এই যে প্রথমেই লাইনটা আছে, কবি বললেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। তার মানে কি, কবি এখন আছেন, ভবিষ্যতের কথা বলেছেন যে যখন কবি থাকবে না বা মানুষের মৃত্যুর পরেও কি হবে, প্রকৃতির যে বহমানতা, প্রকৃতির যে ব্যস্ততা, সেটা রয়েই যাবে। প্রকৃতি ঠিক তার নিয়মেই চলবে, কারোর জন্য প্রকৃতি থেমে থাকবে না। আজকে যেমন কোলাহলপূর্ণ আছে, ঠিক ভবিষ্যতেও এইভাবে প্রকৃতি কোলাহলপূর্ণ থাকবে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই যে একটা লাইন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সেদিনও দেখিবে স্বপ্ন। কোন দিন? যেদিন কবি থাকবে না, চলে যাবে। কবির এখানে আসলে সেদিনও দেখিবে মৃত্যুর কথা বলেছে, যে মৃত্যুর পরেও প্রকৃতি তার রূপ, রস, বৈচিত্র্য, সৌন্দর্য নিয়ে কি করবে, মানুষকে স্বপ্ন দেখাবে। সোনার স্বপ্নের স্বাদ, স্বাদ মানে কি, ইচ্ছা, আকাঙ্ক্ষা। মানুষের স্বপ্ন দেখার ইচ্ছা, আকাঙ্ক্ষা কখনোই থেমে থাকবে না। প্রকৃতি তার রূপ, রস, গন্ধ নিয়ে মানুষকে স্বপ্ন দেখাবে। আসলে স্বপ্ন না দেখলে মানুষ কিন্তু তার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারে না। মানুষের জীবনকে সুন্দরভাবে সাজাতেই প্রকৃতি তার নানারূপ বৈচিত্র্য নিয়ে মানুষকে স্বপ্ন দেখাবে। সে কথাই কবি এই লাইনে বলেছেন। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। এই যে কবি বলেছেন যে আমি চলে যাব বলে,
কবি কোথায় চলে যাবেন? এখানে মৃত্যুর কথা বলা হয়েছে, যে কবির মৃত্যুর পরেও যে সকালে যে সুন্দর শিশিরে চালতা ফুল ভেজে এবং সেই গন্ধ, চালতা ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে, মানুষকে মুগ্ধ করে দেয়, ঠিক তেমনিভাবে কবির আজকে যেভাবে চালতা ফুলের গন্ধ কি হচ্ছে, যে শিশিরের জলে যেভাবে চালতা ফুলটা ভিজে যাচ্ছে, তার যে সৌন্দর্য, তার যে গন্ধ ছড়িয়ে পড়ছে, ঠিক তেমনিভাবে কবি যখন থাকবেন না তখনও এইভাবে শিশিরের জলে চালতা ফুল ভিজবে এবং কি গন্ধ ছড়িয়ে পড়বে। লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। যে এখানে লক্ষ্মী পেঁচা পাখি বিশেষ, যে তার কণ্ঠে সবসময়ই মঙ্গল বার্তা ধ্বনিত হয়, সে মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসে। তো এই যে লক্ষ্মী পেঁচাও কি করবে, ঠিক তার মতোই সে কবি থাকুক আর না থাকুক, যে কবি চলে যাওয়ার পরেও কি হবে, লক্ষ্মী পেঁচা যেভাবে মঙ্গল বার্তা বয়ে আনছিল সেভাবেই মঙ্গল বার্তা বয়ে আনবে। আসলে প্রকৃতি এখানে যেটা বলা হয়েছে বা বাস্তবতা, প্রকৃতি কিন্তু কারো জন্যেই থেমে থাকে না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। এই যে আবারও একই কথাই বললো, যে মানুষের স্বপ্ন দেখার স্বাদ, ইচ্ছা, আকাঙ্ক্ষা কখনোই শেষ হবে না। মানুষ আসবে, মানুষ চলে যাবে, প্রকৃতি তার রূপ বৈচিত্র্য নিয়ে মানুষকে স্বপ্ন দেখাবে। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। এই যে লাইনটা বললো, যে এটাও কিন্তু একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। চারিদিকে শান্ত বাতি, সারাদিন কর্ম কোলাহলের পর প্রকৃতিতে যে নিস্তব্ধতা নেমে আসে, প্রকৃতিতে যে মানুষ সারাদিন পরে যে ঘরে ফিরে আসে শান্তির জন্য, ঠিক তেমনি একটা মৃদু কলরব কি হয়, প্রকৃতিতে ভেসে আসে, মানুষের আনাগোনা কমে যায়। যে ভিজে গন্ধ, মৃদু কলরবের কথা বলেছে, যে খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। খেয়া নৌকাগুলো, সেগুলো কি হয়, প্রকৃতির নিয়মে সকালে খেয়া নৌকাগুলো ছাড়ে চলে যায়, এবং যখন সন্ধ্যা নেমে আসে তখন কি হয়, সেই নৌকাগুলো আবার তীরে ফিরে আসে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এই যে লাইনটা, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে, পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। তোমরা লাইনটা আন্ডারলাইন করে রাখো অনুধাবনমূলক প্রশ্নের জন্য। যে কোন সব গল্প বেঁচে রবে চিরকাল, তার পরের লাইন বলেছে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এখানে যদি বলে যে পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, কোন সব গল্পের কথা বলেছে? এই যে প্রকৃতির ব্যস্ততা, কর্মকোলাহল মানুষের, প্রকৃতি তার রূপ রস বৈচিত্র্য নিয়ে সামনের দিকে চলেছে, সামনের দিকে এগিয়ে চলেছে, সে কারো জন্যই থেমে থাকে না। এখানে আমরা কি কি দেখেছি, যে এই মাঠ কখনো স্তব্ধ হবে না, এই নদী নক্ষত্রের তলে সেদিনও স্বপ্ন দেখবে। তারপরে হচ্ছে লক্ষ্মী পেঁচা তার লক্ষ্মীটির তরে গান গাবে এবং মানুষ কি স্বপ্ন দেখে যাবে। তারপরে খেয়া নৌকাগুলো চরের খুব কাছে এসে লাগবে, সেগুলো যাবে আবার চলে আসবে। তারপরে বলেছে যে এশিরিয়া ধুলো ব্যাবিলন ছাই হয়ে গেছে, মানুষের গড়া সভ্যতা ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানুষ কি হবে, আবার সেই সভ্যতা গড়ে তুলবে। কিন্তু এই যে সভ্যতা ধ্বংস হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু প্রকৃতি থেমে নেই। প্রকৃতি আবারও তার রূপ রস সৌন্দর্য নিয়ে মানুষকে সেই স্বপ্ন দেখাবে, মানুষের জীবনকে কিভাবে সুন্দরভাবে সাজানো যায় সেই স্বপ্ন মানুষকে প্রকৃতি দেখাবে। তো এই বিষয়টা হচ্ছে পুরো কবিতার। যাওয়ার আগে আমরা দেখি যে এখানে কি বলেছে জীবনানন্দ দাশ। আমরা আগেই বলেছি যে তিনি প্রকৃতির কবি, প্রকৃতিকে তিনি ভালোবেসেছেন, হৃদয়ে ধারণ করেছেন। এখন কবিতাটা পড়লাম, আমরা পাঠ পরিচিতিতে যাই। তোমরা বইয়ে দেখো 205 নম্বর পৃষ্ঠায় পাঠ পরিচিতি বের করো। পাঠ পরিচিতি সবাই বই দেখো। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, অন্যদিকে চলে তার বিনির্মাণ। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে
চিরকালের ব্যস্ততা। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেঁচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গলবার্তা, খেয়া নৌকা চলে নালা নদীতে, অর্থাৎ কোথাও থাকে না সেই মৃত্যুর রেশ। ফলে মৃত্যুতেই সব শেষ নয়। পৃথিবীর বহমানতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। মানুষের স্বপ্নেও মরণ নেই। আমরা কবিতা পড়েছি, পাঠ পরিচিতি পড়েছি। এখন একটু পুরো পাঠের বিষয়টা দেখে নিই। পাঠ বিশ্লেষণ। প্রথমে দেখো আমরা কি কি পেলাম। প্রকৃতির চিরন্তন সৌন্দর্য, বহমানতা। এরপরে বাংলার প্রকৃতির প্রতি মমত্ববোধ। মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, এ জগতে সৌন্দর্যের মৃত্যু নেই। এই যে বিষয়গুলো আমরা পেয়েছি পুরো কবিতার মধ্যে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতির বহমানতা, তারপর প্রকৃতির প্রতি মমত্ববোধ, ভালোবাসা, মানুষের যে ভালোবাসা, তারপর মানুষ নিশ্চিত যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, শেষ হয়ে যায়, মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার কিন্তু মানুষ মরণশীল, সৌন্দর্যের, প্রকৃতির সৌন্দর্যের কোনো মৃত্যু নেই। আমরা কবিতা পাঠ করেছি, পাঠ পরিচিতি পড়েছি এবং পাঠ বিশ্লেষণ দেখেছি। এখন আমি একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ে দেখো একটা উদ্দীপক আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার কথা সাহিত্যে প্রকৃতিকে একটি জীবন্ত চরিত্র হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে পথের পাঁচালী ও আরণ্যক উপন্যাসে প্রকৃতি চিরকালের নবীন রূপে আবির্ভূত হয়েছে। অপু, দুর্গা এবং আরও অনেকে সেই চিরকালের প্রকৃতির সন্তান। এরা যায় আসে, থাকে না, কিন্তু প্রকৃতি চিরকালই নানা রূপে, রসে, গন্ধে, বর্ণে বিরাজমান থাকে। এই উদ্দীপকটা দেখলাম যে উদ্দীপকের মধ্যে কি বলেছে, যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রকৃতির বহমানতা, প্রকৃতির সৌন্দর্য। মানুষ আসে যায় আবার চলে যায়, কিন্তু প্রকৃতি তার সৌন্দর্য নিয়ে ঠিকই বিরাজমান রয়েছে। ক নাম্বার প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। কি ছাই হয়ে গেছে? ব্যাবিলন ছাই হয়ে গেছে। খ অনুধাবনমূলক প্রশ্ন। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে আমরা জানি যে অনুধাবনের শুরুতেই আগে জ্ঞানমূলক উত্তরটা লিখতে হয়। যে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল বলতে এখানে প্রকৃতির যে কর্মব্যস্ততা রয়েছে, সেই প্রকৃতিতে মানুষের যে কর্মব্যস্ততা, এই কর্মব্যস্ততা কখনোই থেমে থাকবে না, শেষ হবে না। তারপরে আমরা অনুধাবনের বর্ণনা করব। এরপরে প্রয়োগ। গ নাম্বার প্রশ্ন। উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। কি বলেছে? উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক ব্যাখ্যা করো। এই প্রশ্নের প্রয়োগের উত্তর যে মিল খুঁজে বের করতে বলেছে, যে সাদৃশ্যপূর্ণ দিক। উদ্দীপকের প্রকৃতি জানার সঙ্গে সেই দিন এই মাঠ কবিতার সাদৃশ্যপূর্ণ দিক। তাহলে এখানে আমরা কি দেখেছি? সাদৃশ্যপূর্ণ দিকটা কি? যে কবিতায় জীবন ও প্রকৃতি নিয়ে কবির ভাবনার সাথে উদ্দীপকটির মিল রয়েছে। জীবন এবং প্রকৃতি নিয়ে, এটা হচ্ছে জ্ঞান প্রয়োগের, এটা হচ্ছে প্রয়োগের
জ্ঞান। এখানেও আমরা দেখেছি যে বলেছে অপু আসে, অপু দুর্গা এরা আসে, হ্যাঁ, আবার কি চলে যায়, কেউ থাকে না, এই যে চলে যাওয়া। কিন্তু প্রকৃতি কি হয়, এই যে শেষে বলেছে যে প্রকৃতি চিরকালই নানা রূপে রসে গন্ধে বর্ণে বিরাজমান থাকে। এই দিকটা মিল রয়েছে। এই আমরা জ্ঞানমূলকটা লিখব, তারপর উদ্দীপকের বর্ণনা করে অনুধাবন বর্ণনা করে দুটো একসঙ্গে লিখে দিব, শেষে মিলটা তুলে ধরব। এরপরে বলেছে কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কি বলেছে যে কবিতায় উল্লেখিত সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। প্রত্যেকটা প্রশ্নের আগে জ্ঞানমূলক উত্তরটা লিখতে হবে। এই উচ্চতর দক্ষতা এখানেরও জ্ঞানমূলক উত্তরটা আগে লিখতে হবে, যে কোথায় মিল রয়েছে। আমরা কবিতায় দেখেছি যে সভ্যতার সঙ্গে প্রকৃতির সম্পর্ক রয়েছে, ঠিক উদ্দীপকেও আমরা দেখতে পেয়েছি সভ্যতার বিবর্তনের সঙ্গে প্রকৃতির সম্পর্ক বিদ্যমান। এরপরে আমরা পরে বর্ণনা করে দেবো, জ্ঞান নিয়ে আলোচনা করব, অনুধাবনের বর্ণনা করব, উদ্দীপকের বর্ণনা করব, তারপরে দুটো মিলে আমাদের সিদ্ধান্ত জানাবো। তো এই সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের এখানেই জবনিকা টানছি। এতক্ষণ সুন্দরভাবে ক্লাস করার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।